প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তুমি সবাই ভালো আছো। আজকে আমরা কবি আল মাহমুদের লোকলোকান্তর কবিতাটা নিয়ে আলোচনা করব। লোকলোকান্তর কবিতা আলোচনার পূর্বে আমাদের কবি আল মাহমুদ সম্পর্কে দুটি কথা না বললেই নয়। কবি আল মাহমুদ 1936 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেছে এবং সেকেন্ডারি ব্রাহ্মণবাড়িয়া জেলায় শেষ করেছেন। সেকেন্ডারির পর তিনি পত্রিকায় কাজ করা শুরু করেন এবং বিভিন্ন পত্রিকা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। যার পর দেখা যায় যে উনি শিল্পকলা একাডেমির পরিচালক পদে আসীন হয়েছেন। ওনার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে লোকলোকান্তর, তারপরে কালের কলস, সোনালী কাবিন প্রভৃতি বিখ্যাত। আর ছোটদের জন্য ওনার যে কাব্যগ্রন্থ পাখির কাছে ফুলের কাছে, খুবই জনপ্রিয় এবং খুব জনপ্রিয়তা অর্জন করেছিল। এবং যে ওনার যে ছোট গল্প পান পরিত্যক্ত, উপন্যাস ডাউকি, এগুলো আলোচনা শীর্ষবিন্দুতে এসেছে। এবং এই যে ওনার যে কবি হিসেবে উনি যে সার্থক হয়েছেন, তার জন্য তিনি পুরস্কারও পেয়েছেন বাংলা একাডেমি, এবং 21 পদক পেয়েছেন। বাংলা একাডেমি থেকে পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন। ওনার কবিতার প্রধান বিশেষত্ব হচ্ছে যে ওনার কবিতায় গ্রাম বাংলার জীবন দৃশ্য একেবারে ছবির মতো ফুটে উঠেছে। সেখানে ওখানে শহর জীবনে নাগরিক কোলাহল, ব্যস্ততা, সেগুলো একেবারেই নেই। এবং ওনার যে ছোটদের জন্য যে ওনার যে ছড়া কবিতাগুলো, সেগুলোতে তিনি বাংলাদেশকে একেবারে গ্রাম বাংলার পল্লী বাংলার চিত্র খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এবং 1919 সালে ফেব্রুয়ারি মাসে 15 ফেব্রুয়ারি তারিখে তিনি 82 বছর বয়সে পরলোক গমন করেন। লোকলোকান্তর অক্ষরবৃত্ত ছন্দে রচিত একটা কবিতা। এর আগে তোমরা যে কবিতাগুলো পড়েছো, ওগুলো ছড়ার ছন্দে রচিত। যে এই কবিতাটা একটু তোমাদের অনেকে কঠিন মনে হতে পারে, বা অনেকে বলেছো আগেও বুঝতে পারো না। আসলে এটা না বোঝার কিছু নেই, খুব সহজ সরল একটা কবিতা। এখানে মানে লোকলোকান্তর এটা এই কাব্যগ্রন্থের নাম, শীর্ষক নাম কবিতা, মানে সেই লোকলোকান্তর নামে একটা কবিতা ছিল, সেই কবিতার নামে আবার ওই কাব্যের নামকরণ করা হয়েছে। নাম কবিতা কাকে বলে এটা তো বুঝতে পেরেছো। নাম কবিতা হচ্ছে যে ওই কবিতার একটা কবিতা থাকলে সেই কবিতার থেকে আবার কাব্যের নাম হয়েছে, সেই কারণে এতে নাম কবিতা বলছে। আর একটা হচ্ছে কবির আত্মজীবনী। তো এখানে প্রত্যেক কবিরই একটা জীবন থাকে, যে সেই জীবন আমরা জানি সে কবিদের একটা আলাদা একটা জগৎ থাকে। তারা খুব কল্পনা বিলাসী, ভাবুক, মানে তাদের মধ্যে কেমন একটা অন্তর্গত একটা জগৎ, কল্পনার একটা জগৎ, সবসময় ভাবনার জগৎ তারা নিজেরাই তৈরি করেন। সেই জগতে, বাস্তব জগতে থাকলেও মনে হয় যেন তারা আসলে সেই বাস্তব জগতে থাকেন না। ঠিক তেমনি যে কবিতা, আমরা যে আজকে কবিতাটা আলোচনা করছি, আমরা জানি সাহিত্যের একটা সমৃদ্ধ শাখা হচ্ছে এই কবিতা। অন্যান্য শাখার থেকেও কবিতা একটু কঠিনতম শাখা। এটা বলছি যে কবিতায় শব্দ, ছন্দ প্রকরণ সবকিছু মিলিয়ে শিল্পসম্মত উপস্থাপনে কবিতার জন্ম হয়। যেখানে ছোট গল্প বা উপন্যাস, প্রবন্ধ, সেখানে এত আছে, কিন্তু সেখানে একটা এত বেশি মানে কবিতার মতো কন্টিনিউ, যেখানে একটা থিমকে কবি যেখানে ধারাবাহিক তা এক বসায় একটা কবিতা লিখতে পারেন, সেখানে ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লেখা যায় না। সে ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাসের জন্য সময় বেশি লাগে, কারণ যেহেতু এগুলো প্রকরণগত ভিন্নতা আছে। তো এখানে তোমাদের দেখতে হবে যে এই যে লোকলোকান্তর কবিতাটা
কবি কবি হিসেবে যে কবির একটা যে কবি হিসেবে একটা স্বীকৃতি আছে, অবস্থান আছে, আবার আছে তার একটা ব্যক্তিগত অবস্থান। ব্যক্তিগত অবস্থানে থেকে কবি যখন কাব্য চেতনার শীর্ষে আরোহণ করেন তখন কবির মধ্যে এক ধরনের রূপান্তর ঘটে। সেটাই লোকান্তর কবিতার বিষয় বস্তু। কারণ এখানে যে লোক শব্দের মানে এখানে বুঝলাম যে লোক শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, আর লোকান্তর হচ্ছে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া বা অন্য জায়গায় চলে যাওয়া। তাহলে এই লোকান্তর মানে কখন কবি যখন কবি চেতনা শীর্ষে আরোহণ করেন তখন আর বাস্তব জগতে সমাজ, তার যে একটা সামাজিক অবস্থান, পরিবারের যে একটা যে পরিবারের একজন মানুষ হিসেবে তার যে অবস্থান, সেটা তার সমাজ, সংসার, ধর্ম সব কিছুই আর তার মনে থাকে না। তখন কবি তার কবির যে চেতনা, সেই চেতনা দিয়ে তার কবিতাকে ধারণ করার চেষ্টা করেন। এই কবিতায় আসলে আমরা এটা দেখব যে কবি কিভাবে এই কবিতা কিভাবে কবির হাতে লিখিত হয় এবং কবিতাকে লিখতে গিয়ে কবি কোন ধরনের নিজেকে কিভাবে কল্পনা করেছেন এবং এই স্বীকৃতিটা কবি তার সমাপ্তি কিভাবে হয়েছে এবং কবি সমাপ্তিতে কবি কতটা আত্মতৃপ্তি লাভ করেন। আমরা এখন কবিতাটা পড়ছি। কবি নিজেকে আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি বসে আছে সবুজ অরণ্যে চন্দনের ডালে। কবি নিজেকে একটা সবুজ অরণ্যে সাদা সত্যিকার পাখি নিজেকে কল্পনা করেছেন, একটা সাদা পাখি, সাদা মানে স্বচ্ছ, নির্ভেজাল, নিষ্কলুষ, সেই অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। কবি নিজেকে একটা পাখির সাথে তুলনা করেছেন, যে পাখি বসে আছে কোথায়? সবুজ অরণ্যে, এক চন্দনের ডালে। চন্দন একটা সুবাসিত বৃক্ষ, যে সুবাসিত বৃক্ষ এত সবুজ অরণ্যের এত বৃক্ষরাজির মধ্যে কবি চন্দন গাছকেই বেছে দিয়েছেন এবং সেই গাছের সে চন্দনের ডালে বসে আছেন। তার মাথার উপরে নিচে বনচারী বাতাসে দুলছে পানলতা। তার যে আসলে এখানে বলা হচ্ছে যে কবি এই সুন্দর সবুজ শ্যামলে ভরা বাংলাদেশের যে চিত্র, সেই চিত্র এখানে আমরা চন্দনের ডালে মাথার উপরে বনচারী বাতাসে দুলে পানলতা, এই যে চিত্র গাছ গাছালি লতা গুল্ম এবং চন্দন বৃক্ষের ডালে কবি বসে আছে। সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে তার ঠোঁট। যে কবি আবার পাখিটাকে শরীরী করে তুলছেন। এই পাখির কি আছে? বাতাস, ঠোঁট, সুগন্ধ পরাগে তার ঠোঁটটা মাখামাখি। আর চোখের কোটরে তার বিচিত্র রং, বাংলাদেশের যে লাল সবুজ যে রঙের আভা, সেগুলোকে কবি ধারণ করে এই তার কবিতা রচনায় ভূমিকা রাখছেন। যেন তার যে লাল, তীব্র লাল, তার দুটি চোখের কোটরে কাটা সুপারি রং, তার চোখে জমা হয়েছে বিচিত্র রং। তার পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। যেন চন্দনের ডালটা কবিতার সৌন্দর্যের তন্ত্রে মন্ত্রে রহস্যময়তায় ভরে উঠেছে। আসলে এটা নিসর্গ প্রকৃতির মাঝে শব্দ, ছন্দ এগুলো দিয়ে তার যে কবিতা, পাখির যে দৃষ্টি, সেটা তার সম্পূর্ণতা পেয়েছে। চোখ যে রাখতে নারী, নারী শব্দের অর্থ না পারি, চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপরে। আমি তোমাদের বলেছি যে কবি কিন্তু সবুজ অরণ্যের চন্দনের ডালে সুবাসিত বৃক্ষ চন্দনের ডালে কবি বসে আছেন। সেই ডালে বসে কবি দুলছেন এবং বলছে যে আমি তাকাতে পারি না, এত বন্য ঝোপের উপরে তাকাতে পারি না, আমি রূপে তার যেন এত ভয়।
মানে তার চোখে এত রূপ, এত সৌন্দর্য জমা হয়েছে যে কবি তাকাতে পারছেন না, চোখ খুলতে পারছেন না। আমি রূপে তার যেন এত ভয়, তার রূপে এত ভয়। যখন বলা হচ্ছে যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মনে, কবির চেতনা, কাব্য সৃষ্টির প্রেরণা যখন কবিকে একেবারে শিখরে নিয়ে যায়, তখনই কবি নিজেকে একটা পাখির সাথে তুলনা করেছেন, যে পাখি চন্দনের ডালে সবুজ অরণ্যে বসে বিচিত্র লাল সবুজ দৃশ্যের অবতারণা করে কবিকে কবিতা লিখতে প্ররোচিত করছে। কবির যে রূপক জগৎ, সেটাই পাখির চরিত্রে ফুটে উঠেছে। বলা হচ্ছে যখনই উজ্জ্বল হয় আমার চেতনার মণি, উজ্জ্বল হয় মানে চেতনাটা যখন গাঢ় হয় চেতনার মণি, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনে। এই যে জগৎ সংসারে কবির তো একটা বাঁধন আছে, ঘর আছে, সমাজ আছে, সংসার আছে, তারপরে সামাজিক অবস্থান আছে। সেই অবস্থান মনে হয় কবি অন্য গ্রহের মানুষ, মনে হয় কবি আর এই সমাজ সংসারে থাকবেন না, মনে হয় এখনই সব সূত্র ছিঁড়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। সমাজ, সংসার, সমাজ, ধর্ম তুচ্ছ হয়ে যাবে, লোকালয়। বলা হচ্ছে যে লোকালয় থেকে কবি যেন বিচ্ছিন্ন হয়ে তার যে রূপক জগৎ, পাখির যে জগৎটা, সৌন্দর্যের জগৎ, কবিতার যে জগৎ, সেই জগতেই কবি চলে যাবে। লোক থেকে লোকান্তরে, বলা হচ্ছে লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি। কবি ও পাখি কিন্তু সমার্থক, তোমাদের বুঝতে হবে কবি ও পাখি এখানে এক হয়ে গেছে। তাহলে লোক থেকে লোকান্তরে মানে কখনো বাস্তবে, কখনো বাস্তবের বাইরে, কি সমাজ বাস্তবতার বাইরে তার যে সাহিত্যের জগৎ, সে জগতে যে আসা যাওয়া, লোক থেকে লোকান্তরে যাওয়া, সে কথাই এখানে বলা হচ্ছে। এই যে আসা যাওয়ার মধ্যে কবির চেতনা, কবি কখনো এরকম দুই জায়গার টানা হিস্ট্রির যে কষ্টের, যে মানসিকভাবে যে কষ্ট পান, সেটাই কবি কখনো আহত হন, কখনো পীড়িত হন। কিন্তু যখনই বলা হচ্ছে আহত হন এবং পীড়িত হন, যখন কবিতাটা লিখতে পারেন, তখনই তার আসন্ন বিজয় অর্জিত হয়। এত যে কষ্ট করে কবি তার ভাবটা, থিমটা যে ধরে রেখেছেন এবং সেটাকে শব্দ, ছন্দ, শিল্প সম্মতভাবে উপস্থাপন করেছেন, সেটাতেই কবিতার কবির শ্রেষ্ঠত্বের প্রমাণ দান রাখে। এবং এখানে তোমাদের যে বলা হচ্ছে যে কবিরা আসলে সুন্দর এবং সত্যকেই প্রকাশ করে, সুন্দরকে প্রতিষ্ঠিত করে। তাহলে এই পাখি, যে কবি এবং পাখি এখানে সমার্থক। কবির যে তার যে দুটো সত্তা, একটা হচ্ছে বাস্তব সত্তা বা সামাজিক সত্তা, আরেকটা হচ্ছে তার মধ্যে কবিতা চেতনার যে সত্তা বা অন্তর্গত একটা জগৎ, সেই জগতের মানুষও কবি। সেই জন্য বলা হচ্ছে কখনো লোকে থাকেন কবি, কখনো লোকান্তরে চলে যান। এভাবেই কবির একটা বিখ্যাত শিল্পকর্ম বা কবিতা সৃষ্টি হয়। এই কবিতার মূল বিষয় কিন্তু কবির আত্মজীবনী। তো তোমাদের এই যে শব্দার্থ টিকাগুলো একটু দেখতে হবে। এখানে একটা লাইন তুলে দিতে পারে, সেগুলো তোমাদের অনুধাবন প্রশ্নের জন্য লাগবে। আর সৃজনশীল প্রশ্নের জন্য পাঠ পরিচিতা একটু দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, খুদা হাফেজ।